আজকে এসছি রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে রাকেশ সিং এমন একজন ব্যক্তিত্ব যার রাজ্য রাজনীতিতে ভালো একটা প্রভাব বিস্তার করে। তো রাকেশদার কাছে আমরা প্রথম প্রশ্ন যে রাজ্য রাজনীতিতে রাকেশ সিং কোথায়? রাজ্য রাজনীতিতে মানে আমার পার্টিতে বলবো, আমি তো দেখুন দুটো পার্টি করেছি জীবনে। 17 বছর করলাম কংগ্রেস পার্টি, আর 4 বছর করলাম এখন আমার জন্ম বিজেপিতে 4 বছর, আমার বয়স 4 বছর, আর কংগ্রেসের জীবনে 17 বছর দিয়েছি। তো আমার সত্যিকার যে বলার ছিল, টিএমসি সাথে লড়তে জন্যই বিজেপিকে ধরেছিলাম, কি বিজেপির সাথে আমি লড়াই করব, বিজেপি হয়ে টিএমসির বিরুদ্ধে আমি লড়াই করব, রাস্তায় ঘাটে মাঠে সব জায়গায় লড়াই করব। কিন্তু 2 বছর আমি লড়াই করেছি, মানে খুব দম দিয়ে, তন দিয়ে, ধন দিয়ে, যেভাবে হোক আমি লড়াই করেছি। মানুষ বুকে একটা জায়গা আমি তৈরি করেছিলাম। কিন্তু আমাকে যেভাবে ফাঁসানো হলো 2021-এ ফাঁসানোর পর বিজেপি নেতৃত্ব যেভাবে আমাকে বসালো একটা প্রোগ্রামিং করে, বা কি ওদের মাথায় একটা পলিটিক্স করলো, তো এখনো অবধি ওটাই দেখছি, সি অ্যান্ড ওয়াচ। কিন্তু সংগঠন আজকে শুনুন, আমি দুর্বল হয়ে যাইনি। আমি রাকেশ সিং কি এখন বিজেপিতেই আছি, আর বিজেপিতেই শেষ হব। একটা কথা আমি আপনাকে বলে দিই, কি টিএমসিতে কোনো আমার যাওয়ার কোনো আমার অনেক লোক হাওয়া এখন উঠে যায় কি রাকেশ সিং কালকে বিজেপিতে চলে যাবে, পরশুদিন বিজেপিতে চলে যাবে, কোনো লোভ লালচে চলে যাবে, মানে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাবে, বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাবে, মানে ভয়তে, কেসে ভয়তে চলে যাবে, না হলে জীবনে ভয়তে চলে যাবে। এখানে তো ওই সব আছে না, কেস না হলে যেভাবে হোক টিএমসিতে নিয়ে নাও। তো কোনো ভয়তে টিএমসিতে যাব না, এটা আপনাকে আমার নিজের পরিস্থিতিটা আপনাকে বলে দিই। পরিস্থিতিতেই আপনি বিজেপিতেই থাকছেন? বিজেপিতে থাকবো, টিএমসি সাথে লড়তে জন্যই থাকবো। রাজ্য রাজনীতিতে প্রথম কথা হচ্ছে, এখন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রচন্ড অত্যাচার, এবং বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের ইয়েতে প্রেক্ষাপটে রাজ্যে প্রচুর হিন্দু সংগঠন আন্দোলন করছে। সেখানে রাকেশ সিং এর ভূমিকা কি? মানে সেরকম কিছু কর্মসূচিতে কি রাকেশ সিং অংশগ্রহণ করেছে? দেখুন, আমি সত্যিকার বলছি কি, অংশগ্রহণ করার আমার মন দিয়ে ইচ্ছা ছিল, কিন্তু বিজেপি কেমন পার্টি আছে আপনি তো জানেন, মানে অনেক অর্ডার শিটি নিয়ে করতে হয়, সেটা কংগ্রেসে হতো না। মানে অধীরদা থেকে আমাকে জিজ্ঞেস করতে হতো না, সোমেন মিত্রার সাথে জিজ্ঞেস করতে হতো না, প্রণব মুখার্জির সাথে জিজ্ঞেস করতে হতো না। টিভিতে দেখলাম কি এখানে কোনো ভুলভাল হচ্ছে, সরকার সিপিএম সরকার দেখেছি, তারপরে টিএমসি সরকার দেখলাম, কোনো জিনিসটা দেখলাম সঙ্গে সঙ্গে 200-400 ছেলে নিলাম, রাস্তায় নেমে পড়লাম। কিন্তু এখানে মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কি বলল, স্টেট প্রেসিডেন্ট কি বলল, সেন্ট্রাল কি বলল, তারপরে কি সিদ্ধান্ত হলো, বৈঠক হলো, সূত্রক হলো, মানে অনেক একটা বিচার হলো, তারপরে একটা ডিসিশন হবে। এক কথায় প্রসেস, জাস্ট প্রসেস। ওই প্রসেসের মধ্যে আমি নেই, আমি করিনি। আমার খুবই কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার বুকে আছে যে আমি একটা হিন্দু হয়ে বাংলাদেশের যে হিন্দু অত্যাচার হচ্ছে, আমার এত বড় সংগঠন আজ চাইবো আজকে 500,000 ছেলে নিয়ে নামতে পারবো রাস্তায় ঘাটে, আর অন্যায় বিরুদ্ধে নামতে পারবো। কিন্তু যে বিজেপি কি রাকেশ সিংকে কাজে লাগাচ্ছে না? কিন্তু কেন? সেটা অমিতাভ চক্রবর্তী বলবে। জগন্নাথ আছে, একটা জগন্নাথ, তার বাড়িতে 2টো লোক হবে না, অমিতাভ চক্রবর্তী সংগঠন মন্ত্রী, মানে যা পার্টিকে করেছে, আর পার্টি অবস্থা। আজকে আপনি বলুন, আপনার বাড়িতে, আমার বাড়িতে একটা চাওয়ালাকে আপনি বলবেন কি আমাকে মাথায় টুপি নিয়ে ঘুরতে হবে, আমি ঘুরবো কোনো দিন? আমার কাছে সংগঠন, আমি রাস্তাঘাটে নামতে পারবো। আর কালকে আপনি বলবেন আমার এলাকাতে এসে কি রাকেশ সিং বাড়িতে বসবে
আর একটা রাকেশ সিং এর দরবানটা রাকেশ সিং হবে। তো আমার ড্রেস পরে কেউ রাকেশ সিং হতে পারবে? আমার কাপড় পরে, আমার ঘড়ি পরে, আমার অ্যাক্টিং করে কেউ রাকেশ সিং হতে পারবে? আমার এলাকার মধ্যে 74 নম্বর ওয়ার্ড আমরা জিতিয়েছি, ভবানীপুরে 5টা ওয়ার্ডে আমরা জিতিয়েছি, ক্যান্ডিডেট আসেনি এখানে আমাদের লোকসভা ইলেকশনের কথা বলছি আপনাকে, আসেনি, কোনোদিন আসেনি না, 1 টাকা কোনো বুথ কর্মীকে খরচা করেছে। কিন্তু এক একটা নেতা আছে টুইটার, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া, বিজেপি জিতে গেছে মুখ্যমন্ত্রী এলাকাতে, কিন্তু তার পিছনে কি মেশিনারি আছে সেটা কেউ দেখে না, কেউ তার সম্মানটা দেয়নি। তার জন্যে একটা লোককে, একটা বড় নেতাকে আমি নিয়েছিলাম, খুবই কেলিয়েছিলাম। তারপরে বড় নেতাদেরকে কেলানো আমার ইচ্ছে আছে, এইটা শেষ, আর আমি কেলাবো, আমি ওয়াদা করছি। আপনারা এই নিউজ আজ বাংলা মধ্যে একটা শেষ হবে, তো পার্টিকে তুমি শেষ করছো মাল খেয়ে আর খালি টুইটার আর ফেসবুক দিয়ে। মানে আপনি বলতে চাইছেন যে বিজেপিকে, রাজ্য বিজেপিকে শেষ করে দিচ্ছে? আমাদেরকে টিএমসি শেষ করেনি, বিজেপির লোকেরাই আমাদেরকে টিএমসি শেষ করেনি, কংগ্রেসের ক্ষমতা নেই, বড় সিপিএম এর কোনোদিন শেষ করার ক্ষমতা নেই। আমাদেরকে বিজেপি নেতারা শেষ করেছে। খালি টাকা পয়সা, ইলেকশন আসবে, টাকা পয়সা কেমন কামানো যাবে। আর এখানে 3টে নেতা আছে, 3 প্রকারের নেতা আছে, একটা টুইটার ফেসবুকে নেতা, একটা মাঠে ঘাটে নেতা, একটা পয়সা ধান্দাবাজ নেতা। তো 3টে নেতার মধ্যে আমরা ইমোশনাল, মোদিজিকে ভালোবাসি, হিন্দুকে ভালোবাসি, তার জন্যে আমরা এখানে বিজেপি করেছিলাম। আর আমরা ভাবলাম কি বিজেপি কিন্তু মুসলমান বিরোধী না, এখানে আমরা দায়িত্ব নিয়ে বলছি, কি আমরা মুসলমান বিরোধী না, কিন্তু এখানে যেটা রাজনীতি মধ্যে নেতাদেরকে সাইডলাইন করা হচ্ছে, সেটা দায়িত্ব সংগঠন মন্ত্রীকে আর এদেরকে নিতে হবে। এই যে টুইটার নেতারা আছে, যেটা বড় বড় নেতারা যে আছে এখানে দায়িত্বতে, তাদেরকে নিতে হবে। এবার রাকেশ সিং এর কাছে আরেক ধাপ এগিয়ে গিয়ে একটা বড় প্রশ্ন, যে বলুন। রাকেশ সিং এর বাড়ি এবং সেই সংলগ্ন নেতা জনাব না বললেই নয়, জনাব ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, উনি বলেছেন যে আমরা আজকে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু মনে করি না, আমরা সংখ্যাগুরু, এবং আগামী দিনে আমরা সংখ্যাগুরু হয়ে ক্ষমতার অন্দরে, মানে ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। তো এই বিষয়ে রাকেশ সিং এর বক্তব্য কি? আজ থেকে 15-20 বছর আগে টিভি সিরিয়ালে একটা মুঙ্গেরি লালের একটা আসতো, মানে একটা ধারাবাহিক আসতো, ওর মধ্যে মুঙ্গেরিলাল স্বপ্ন দেখতো জেগে জেগে। ববি হাকিম, ইয়াদ রাখো, কোনো দিন সংখ্যালঘু, সংখ্যাগুরু, হিন্দু, মুসলমান এ রাজনীতি কোনো দিন ভারতবর্ষে চলবে না। এই দেশে একটাই রাজনীতি চলবে, দেশপ্রেম, আপনার বিকাশ, মানুষের জন্য রাজনীতি, এটাই চলবে। সংখ্যালঘু, সংখ্যাগুরু, আমি বলতে চাই আপনাকে, সংখ্যাগুরু আর সংখ্যালঘু কেন আসলো জানেন? ববি 30 বলে একটা সংগঠন বানিয়েছে এরা, ববি 30। কাকে দেখে চিট করে? এরা চিটিংবাজ, ঘুষখোর, এরা চিট করেছে। সুপার 30 বলে আনন্দ কুমার বলে একটা ছেলে আছে, আমার বাড়ি 12 অরফানগঞ্জ রোড, আমার বাড়ি এখানে 4 বছর থেকে আনন্দ কুমার, আমি অন ক্যামেরা বলছি, আমার নিজে ফেসবুকে বলছি, কোনো মিথ্যা কথা হলে আমি কলকাতা ছেড়ে দিব। তো সুপার 30 একটা পিকচার হয়েছে, তার হিরো ছিল ঋতিক রোশন তার হিরো ছিল, মানে খুব সুপার হিট ফিল্ম, তার বায়োপিক আনন্দ কুমার। ওই আনন্দ কুমার আমার বাড়ি, এই বাড়ি থেকে বড় হয়েছে, আমাদের ফ্যামিলিয়ার আমরা। ওকে দেখে ববি 30 বানিয়েছে। ববি 30 বানিয়ে কি করলো, কি কথা ওখানে বললো, সংখ্যালঘু, সংখ্যাগুরু, সংখ্যালঘু, সংখ্যাগুরু, আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ করে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী হবে। তো ববি হাকিম
এটা মুঙ্গেরিলাল স্বপ্না দেখছে, কোনো দিন এটা হয় না, হবে না। ওটা ওটা হলে গেলে আপনাকে পেটে বিদ্যা নিতে হবে, আর আব্দুল কালাম মতন একটা দেশ ভক্ত মুসলমান হতে হবে। মানে এখানে সিন্ডিকেট রাজনীতি করবেন, মেয়র হয়ে আপনি ইলিগাল কনস্ট্রাকশন করে 13 লোককে খাবেন, ফ্ল্যাটের ঢালাই মধ্যে 2,000 টাকা করে স্কোয়ার ফুট আপনি টাকা খাবেন, 200 কোটি টাকা, 500 কোটি টাকা নিজে পকেটে বানাবেন। এক একটা কাউন্সিলর 500 কোটি 1000 কোটি টাকা। এখানে এই যে বলছি যে এখানে ওর পিছনে একটা চিটিংবাজ কাউন্সিলরও দেখা যাচ্ছে এখানে। কিছুদিন আগে মানে এখানে দুটো ব্যবসা আছে, কল সেন্টার চুরি, কল সেন্টার ব্যবসা আর ইললিগাল কনস্ট্রাকশনের ব্যবসা। তার মেন গুরু আছে। আপনি বলতে চাইছেন পশ্চিমবাংলায় দুটো ব্যবসা, একটা হচ্ছে কল সেন্টার, তার মধ্যে পুলিশ ইনভলভ, পুলিশ আর নেতা নেক্সাস। এটা পুলিশ আর নেতা নেক্সাসের বিজনেস। বড় অভিযোগ। মানে আগে জামতারা গ্যাং ছিল, সেটা এখন জামতারা 10টা জামতারা কলকাতা পোর্টে ঢুকে যাবে। 10 জামতারা আর মির্জাপুর কলকাতার মধ্যে ঢুকে যাবে, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি। আর তার নেক্সাসের মধ্যে পুলিশ, অল পুলিশ আর নোন, এরা জানে বিজনেসটাকে কি। ইললিগাল কনস্ট্রাকশনের মধ্যে 13 জন প্রাণহানি হয়েছে, তার জন্য আমরা হাইকোর্টে আজ অবধি লড়ছি। তাকে আমরা সরকারি চাকরির জন্য লড়ছি, ওদের ক্ষতিপূরণ জন্য লড়ছি, ওদের একটা জিনিস জন্য আমি লড়ছি। কিন্তু এখানে আবার ইলিগাল কনস্ট্রাকশন চালু হয়ে গেছে। এত ঘটনা পর দিদি ধমকালো চমকালো, এসব চমকানি মানুষকে দেখাতে জন্যে। কিন্তু ওর ধান্দাটা এটা বলার, সংখ্যাগুরু হয়ে যাবে তো আমি দেশের প্রধান। ববি হাকিম কি দেশের প্রধানমন্ত্রী পজিশনে লায়ক আছে? মমতা ব্যানার্জি খালি একটা হাওয়াই চটি যদি সরে যায় তো চেতলা থেকে বেরোবে না। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি আপনি কাকে চান, মানে কাকে দেখতে চান? মানে এই মুহূর্তে দেখুন, রাজ্য বিজেপির সভাপতি আপনার চোখে কে? না, এটা আমাদের একটা মানে ভিতরের কার একটা রাজনীতি, তার মধ্যে সেন্ট্রাল লিডারশিপ এটাকে ডিসাইড করে কে এখানকার হবে। আরএসএস আছে, বিজেপি আছে। কিন্তু দুঃখ কি লাগে জানেন, মানে এখানে যেটা 2021টা আমরা দেখেছিলাম, বাচ্চা বলতো আমরা আসতে পারিনি, মুখে দাঁড়িয়ে গেছি বা কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি যখন জয়েন করলাম তো 2019 আমি জয়েন করলাম, আর 2021-এর মধ্যে যেটা বিজেপিকে দেখেছিলাম, আজ সেটা বিজেপি নেই। কোনো কর্মীকে জিজ্ঞেস করুন, নেতারা বলবে, চশমা লাগিয়ে নিবে, ডিবেটে বসবে, এবিপি আনন্দতে 24 ঘন্টাতে বা কোনো টিভিতে বসবে, খুব গরম একদম লুচি আলুদম মতন কথা বলবে। কোথায় আমরা রাস্তায় ঘাটে কোথায় আছি? টিএমসি বিরুদ্ধে কোথায় আছি? ওর 50টা ছেলের মধ্যে আমাদের কি 5টা ছেলে বেরোবে না? 50টা ছেলের মধ্যে 50টা ছেলে বেরোবে আজকে এখন। কিন্তু দিদি রাজনীতিটা বাংলাকে ডিভাইড করো, হিন্দুকে ডিভাইড করো, মুসলমানদেরকে ইউনাইট করো। সেই রাজনীতির মধ্যে একটা বাংলা পক্ষ, সে একটা চিটিংবাজ, বাংলা পক্ষ চিটার, হিন্দুদেরকে ডিভাইডেড। আপনি বলুন, আপনি বাঙালি মধ্যে বাংলাকে আপনি জল বলেন। একদম। বাংলাদেশে কি বাংলাকে জল বলা হয়? না, বলা হয় না। বাংলাদেশে বাংলাকে জল বলা হয় না, পানি বলা হয়। পুরো বিশ্বে বাঙালি মানে ভালোবাসা, একদম। বাঙালি মানে ভালোবাসা, বাঙালি মানে প্রেম, বাঙালি মানে মিষ্টি, বাঙালি মানে বিভেদ, গুটকাখোর, খৈনিখোর, ধান্দাবাজ, এই গর্গ। আমি তো চ্যালেঞ্জ করে বলছি কি ওকে যেদিন দেখবো সেদিন ওকে সুটিয়ে লাল করবো ওকে। আমি তো বলছি কি টিএমসির মধ্যে তো এত নন বেঙ্গলি নেতা আছে, কত আইএস আইপিএস এখানে আছে। কিন্তু তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরো বিহারি, ইউপি, মানে উড়িষ্যা, মানে যত লোককে বলছো, কেন বলছো? আর মুসলমানদেরকে নিজের বোনের জামাই বানাচ্ছে। ওই বাংলাদেশি যত আছে, এখন যখন বাংলাদেশ হিন্দুকে যখন তাড়াচ্ছে, তখন একটাও কথা শুনতে পাচ্ছেন এই গর্গকে? এ আছে একটা ধান্দাবাজ, মানে
একটা ডিয়ার লটারি টাইপে করেছে কি এক একটা বাংলা পক্ষ যেটা বাঙালি হবে এটা পুরচি নিয়ে 10 টাকা 50 টাকা 100 টাকা একটা মেম্বার বানিয়ে আমাকে রোজগার দাও। আর আমি দিদি যেটা বলবে বা টিএমসি দিদি মতন ওর ক্যাপাসিটি নেই, কিন্তু একটা মানে ওই টিমের মধ্যেই আছে যে ওকে চালাচ্ছে। তুমি বিহারিকে গালাগালি করো, ইউপিকে গালাগালি করো, আরে তোর আপনি বলতে চাইছেন যে একটা যে কেউ আছে ওর মাথায় যে ওকে চালাচ্ছে, পরিচালিত করছে, যে এবং বিহার, ইউপি এবং আদার্স অল স্টেট তাদেরকে শুনুন, মারওয়াড়িকে চোর বলছে, হ্যাঁ মানে মারওয়াড়িকে চোর বলে, আমাদেরকে গুটকাখোর বলে, ইউপি বিহারকে গুটকাখোর বলে, উড়িষ্যাদেরকে গালাগালি করছে। আরে ভাই ভাষা তো একটা প্রশ্ন রাকেশ ভাই, যে হিন্দি ভাষা তো আমাদের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় এখন ইয়ে হয়েছে যে ডাক্তারিও বাংলা ভাষায় করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কলকাতার রাস্তায় উর্দুতে লেখা প্রচুর সংখ্যক আছে, কিন্তু বাংলা ভাষার সেরকম বাঙালি যারা আছেন বা সেরকম কোনো প্রতিবাদ নেই। তার কারণ কি আপনি না না শুনুন, প্রতিবাদ বাঙালি মানুষ, বাংলা ভাষা, বাঙালি বাংলা, এটা আমরা আমরা প্রাউড, আমাদের প্রাইড, আমি প্রাউড করি কি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি। আমাদের খুব খুশি হয়ে বাংলা হৃদয় মাঝখানে আছি, একটা অবাঙালি হয়ে বাঙালি হৃদয়েতে আমরা থাকি। এটা আমরা সত্যিকার বলছি, এটা মানে টিভি মিডিয়াকে বাঙালিদেরকে খুশি করতে বলছি না। বাঙালি মানে প্রেম, এটা আমি জানি। বাঙালি মানে মিষ্টি, বাঙালি মানে কোনো মানে একটা ভদ্রতা, হ্যাঁ এটা আমরা মনে করি। পড়াশোনা, গান বাজনা, জয় অফ সিটি, এটা মনে করি বাঙালি মানে, বাংলা মানে। কিন্তু এ 2 পয়সা 2 কৌড়ি লোক খালি দিন রাত একটাই কথা, গুটকাখোর। ভগবানের দিব্যি খেয়ে বলছি, ওর এমনি রাজনীতি শেষ করব, মানে আমি নিজেকে যা হবে, কিন্তু ওর রাজনীতি আমি শেষ করব। কি ও কি হিম্মতে, এটা পুলিশের হিম্মত, প্রশাসনের হিম্মত, আর টিএমসি যদি হিম্মত না থাকতো এত বড় জিনিস ও করতে পারতো না। মানে ও আজকে শুনুন, একটা সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স পাওয়ার জন্যে আপনি একটা ল্যাংটা নাচ করে দিবেন তো 2 লাখ 5 লাখ লোক দেখে নেয়। তো জাস্ট লাইক একটা নেগেটিভ প্রচার, গুটকাখোর বললে বিহারি ইউপি লোক খেপে যাবে, কিছু বাঙালি ওর দলে লোক খুশি হয়ে যাবে। তো ওর দলে লোক আজকে 13 কোটি মানুষের মধ্যে 2000-3000 লোক আছে ওর, বা ওর মেম্বার সংখ্যা আছে, বা 200-400-500 সংখ্যা আছে, তার থেকে বেশি নেই। কিন্তু খালি আমি একটা 14টা ঘুরিয়ে নিব আর 10টা বাঙালি, আজকে আমি বলুন আপনার চ্যানেলে আমি 10টা বাঙালিকে গালাগালি করি, এখন ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমার বাবা মা এই শিক্ষা দেয়নি, বাবা মা আমার একটা শিক্ষা দেয়নি। বাবা মা আমাকে শিখিয়েছি বেটা বাংলা আছে, বাঙালি বলতে হবে। আমি বাংলা আমি নিজে জেলে শিখেছি, বলতে তো জন্ম থেকে টুটা ভাঙা বলতে পরিষ্কার বলতে শিখেছি, কিন্তু লেখাপড়াটা বাঙালি। ওটা খুশি যে আমিও বাঙালি হিসাবে খুশি, যে প্রাউড ফিল করছি যে আপনি বলুন আমার, হ্যাঁ আপনি 10টা কথা বলুন, আমি লিখে আপনাকে দিয়ে দিব, খুব ভালো পরিষ্কার হ্যান্ডরাইটিং তে লিখে দিয়ে দিব। যত যারা বাঙালি আছে, আমি যতটুকু মানে যারা আদার্স মানে অন্য ভাষী আছে, সে উর্দু ভাষী হতে পারে, হিন্দি ভাষী হতে পারে, সে তামিল হতে পারে, তেলুগু হতে পারে, সে গুজরাটি হতে পারে, মারাঠি হতে পারে, কিন্তু তারা সবাই যে বাঙালি আমি এটা বিশ্বাস করি। যারা বাংলা ভাই আমার খুব দুঃখ লাগে, বাঙালি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, গর্গ চ্যাটার্জি একা বাঙালি নয়, এবং বাংলা ভাষায় মানে সে কপিরাইট নিয়ে বসেনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় যারা আছে তাদেরও উচিত, আমিও মনে করি, যে বাংলা ভাষাকে ধারণ করা, লালন করা এবং পালন করা। এটা বাস্তবিক সত্য কথা। এখন প্রশ্ন রাকেশ দা, যে পশ্চিমবাংলার এই পরিস্থিতিতে বিজেপি বাংলা এবং বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার, পাশাপাশি ফিরহাদ হাকিমের এই ইসলামিক রাজনীতি, সিদ্দিকুল্লাহর ইসলামিক রাজনীতি এবং বিজেপির হিন্দুত্বের রাজনীতি, এই সবের মাঝে আমরা রাকেশ সিংকে কিভাবে পেতে পারি? আপনাকে সর্বপ্রথম বলি কি বিজেপি সব থেকে বড় স্লোগানটা কি আছে জানেন তো? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। কোনোদিন মোদি
আর আমার বিজেপি কোন নেতা কি বললো তার থেকে আমার আসে যায় না। বিজেপি স্টেট লেভেলে কোন নেতা কি বললো ওর থেকে আমার আসে যায় না কি জয় শ্রীরাম বলতে হবে 10টা মুসলমানকে দেখে, মসজিদের সামনে বলতে হবে, গালাগালি করতে হবে, মুসলমানদেরকে ঘৃণা করতে হবে। তাকে আমি ভালোবাসি না, ভালোবাসি না। আমি মানুষকে ভালোবাসি, আমি নিজের কর্মকে ভালোবাসি, আমি মোদিজিকে ভালোবাসি, মোদিজিকে দেখি। মোদিজি কোনোদিন মুসলমানকে ঘৃণা করেননি। বড় বড় নেতা আমাদের যে গার্জিয়ান, যাকে আমি গার্জিয়ান মনে করি, তারা শিখিয়েছে কোনোদিন ঘৃণা করো না, ঘৃণা রাজনীতি করো না, প্রেম করো, মানুষকে কাজ করো। মানুষ কোনোদিন বিপদে আছে তাকে হাত ধরে ওই বিপদ থেকে বের করো, সেই রাজনীতি আমি শিখেছি। তো এই রাজনীতির মধ্যে আমি খুব ভালো জায়গাতে আছি, সাইলেন্ট আছি, ওয়াচ করছি। কিছু দোগলা নেতা, দোগলা মানে ভাষাটা আপনি অভদ্র ভাষা ভাববেন না, মানে 2 in 1, মানে রাতে রাতে টিএমসি সকালবেলা গেরুয়া, আর পজিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। এটা তো আপনি সিপিএম হ্যাঁ, এর অভিযোগ যে বিজেমূল, মানে বিজেমূল না, তরমুজ ছিল আগে। আগে মমতা ব্যানার্জি সৌমিনী মিত্রাকে তরমুজ বলতো। আপনি একটা টাইম ছিল না তরমুজ, তরমুজ বলতো কি এরা তরমুজ আছে, ওপর থেকে গ্রিন আর নিচনে লাল। এর আপনি এদেরকেও সেই তরমুজের মতোই ব্যাখ্যা, তরমুজ থেকেও মানে মানে আমার কোনো কথা নেই, আমার মানে আমার নেই। যা বিজেপিকে বিক্রি করেছে, যা বিজেপিকে যা অবস্থা করে দিয়েছে, কি আজকে খালি নেতা খালি আপনি গিনতি করতে পারবেন, কর্মী কোথায় রে ভাই? আজকে আমরা যে রাকেশ সিংকে পেলাম, সেই রাকেশ সিং তেজস্বী রাকেশ সিং না, আমি ওই রাকেশ সিং আছি। রাকেশ সিং রাজ্য রাজনীতিতে বিজেপিতেই আছে, বিজেপিতেই থাকছে, বিজেপিতেই মরবো, কিন্তু বিজেপিতেই মরবো সংগ্রাম। কিন্তু যে বিজেপিকে ডুবাচ্ছে তাকে নিয়ে মরবো। আমি এবার শপথ নিয়েছি কি টিএমসি সাথে পরে লড়বো, কংগ্রেস থেকে পরে লড়বো, সিপিএম থেকে পরে লড়বো। কিন্তু যে বিজেপি নেতা যে নিজেকে সাজাচ্ছে, ওকে ওকে খুঁজে খুঁজে আমি তাকে শেষ করে আমি মরবো। যাক, আমরা খুব সুন্দর আজকের সন্ধ্যায় আমরা সুন্দর একটা আলোচনা ইয়ে করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই धन्यवाद धन्यवाद साथियों। आप लोग मेरा जितने भी लाइव में हैं, हमारे भारतीय जनता पार्टी के कार्यकर्ता और खास करके बॉबी हाकिम, आप ये मुंगेरी लाल का सपना छोड़ दो कि कभी भी तुम हिंदुस्तान में 33% क्या 50% भी आ जाओगे तो तुम राज करोगे। हाँ, अब्दुल कलाम ऐसा इंसान आएगा, वो राज करेगा। तुम्हारे ऐसा टुटपुटिया 30 बॉबी तो तुम कभी आनंद कुमार और सुपर 30 नहीं बन पाओगे। ये मेरा अपना भरोसा है, ये मेरा अपना विश्वास है। और बांग्लादेश में जो भी हिंदुओं के प्रति हुआ है उसका घोर निंदा, घोर प्रतिवाद, और मन दुखी है कि भारतीय जनता पार्टी का वो नेता हमको वो जगह नहीं दिया, वरना हम भी 10 कदम और 100 कंधा 100 हाथ लेके आपके साथ रहते। ये दुखद है, ये मुझे बहुत तकलीफदायक है। रहा बात कि आप लोग जितना हमारे व्यूअर्स हैं शेयर करिए, और गार्गो जो हम लोगों को नॉन बंगाली को दिन रात गालागाली करता है उसके विरुद्ध में लगिए, उसके विरुद्ध में लगिए। ये जो गार्गो चटर्जी है उसको ठंडा करना है, पहला शपथ लीजिए कि उसको ठंडा करना है। यदि बंगाल में रहना है तो पहले गार्गो चटर्जी ऐसा संगठन को एकदम ठंडा करना जरूरी है। ये प्रॉमिस करिए, शपथ लीजिए, हम आपके साथ 10 कदम आगे हैं। धन्यवाद, नमस्कार।